সুপ্রিয় দর্শক, প্রথম আলোর নিউজ রুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের জন্য রাজধানীর মিরপুরে 3টি ডুপ্লেক্স বাড়ি তৈরি করা হলেও সেটিতে তারা থাকেন না এই বিষয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার আহমেদুল্লাহ ইউসুফ। ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আপনি যে রিপোর্টটা করেছেন প্রথম আলোতে এসেছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ, তিনি থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাটে। ইউজিসি থেকে যে বরাদ্দ করা ডুপ্লেক্স বাড়ি সেখানে থাকছেন না। তো সেই ক্ষেত্রে তাকে কি কোনো বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তার কাছে কি জানতে চাওয়া হবে কিনা যে কেন তিনি থাকছেন না? প্রশাসক তো আসলে তিনি এখন তো তিনি আসলে এই যেটা ঘটে থাকে এই 2015 সালের পর থেকে সদস্য 15 সালের আগ পর্যন্ত 10 জন সদস্য দুটি বাড়িতে ছিলেন। আমরা প্রতিবেদন সেটিকে নিয়ে এসেছি, কিন্তু 15 সালের পর থেকে এই বাড়িগুলো আসলে কেউ থাকেননি। তো না থাকার পর্যায়ে যেটা হয়েছে, এখন আর এইখানে একটা 2023 সাল পর্যন্ত এই বাড়িতে বিভিন্ন সদস্যদেরকে থাকার জন্য আহ্বান করা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল। তারা বিভিন্ন চিঠিতে প্রতি উত্তরে বলেছেন যে তারা আসলে সেখানে বিভিন্ন কারণে থাকছেন না। তো তিনি আসলে এই পদ্ধতিটা চলে আসছে, ফলে ঢাকা ইউনিভার্সিটির যে ফ্ল্যাটটা তিনি ছাড়েন নাই, যে বিতর্কটা এখন সামনে আসছে, ফ্ল্যাট ছেড়ে না আসার পেছনে মূল কারণ হলো তারা আসলে যে ফ্ল্যাটে থাকেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা আসলে নিয়োগ পেয়ে থাকেন। যে কোনো সময় সেই নিয়োগটা আবার বাতিলও হতে পারে। তো এই ফ্ল্যাট যদি উনি ছেড়ে আসেন, ফলে তিনি আর এই ফ্ল্যাটটা ফিরে নাও পেতে পারেন। এই একটা ব্যাপার ছিল। ফলে এটা শুধু এই বর্তমান চেয়ারম্যান না, এর আগের যারা চেয়ারম্যান ছিলেন তারাও আসলে থাকেননি। তো এই ব্যাপারটা ইউজিসি জানতে চাইবে কি চাইবে না, প্রশাসক তো তারাই আসলে, আমরা প্রতিবেদনটা আমাদের সেখানেই ছিল, সরকারি যেই আবাসনটা সেটা পড়ে আছে এভাবে নষ্ট হচ্ছে, এটা তারাই আসলে এখন উদ্যোগ গ্রহণ করবে। আপনার স্টোরির মধ্যে আছে ইউজিসির চেয়ারম্যান এবং সদস্যরা বলেছেন যে ডুপ্লেক্স বাসাগুলো থাকার জন্য উপযুক্ত না। এটাতে আসলে কি বোঝায়? যে এখানে কি ময়লা আবর্জনা, নোংরা পরিবেশ বা ওখানকার এনভায়রনমেন্ট খারাপ? কি বুঝবে পাঠক? কি বুঝবে পাঠক কি বুঝবে সেটার চেয়ে বড় বিষয় হলো আমরা সরেজমিনে কি দেখেছি। আমার মনে হয় সেখানে আমরা সরেজমিন 18 জুলাই যখন আমি সেখানে সরেজমিন করেছি, সেখানে বাড়িগুলো পর্যাপ্ত পরিমাণে সুন্দর জায়গায় আছে, সামনে দেয়াল দিয়ে ঘেরা বাড়িগুলো। যেটা ঘটেছে, লম্বা সময় যখন কেউ এই বাড়িতে থাকেননি তখন সেখানে ভেতরকার যে আসবাবপত্রগুলো সেটা ক্রমে নষ্ট হয়েছে কিছু। আবার একজন সদস্য যখন সেই বাড়িতে উঠবেন তার জন্য নতুন করে কিছু আবাসন, কিছু আসবাবপত্র সেগুলো অর্ডার করতে হয়, কেনাকাটা করতে হয়। এই ব্যাপারটা আসলে আর ঘটে নাই। ফলে এর মধ্যে যেটা ঘটেছে সেটা হলো দেওয়াল যেই আছে সেগুলোতে শ্যাওলা পড়ে গেছে, আমরা প্রতিবেদনে উল্লেখ করেছি। দরজা যেগুলো ভেঙে গেছে, ভেতরে ঢোকার যে মূল ফটকটা, প্রবেশ পথ ফটকটা, লোহার যেই গেটটা ছিল সেটা আসলে নাই হয়ে গেছে, সেটা এখন নাই। তো এগুলো আসলে এক একটা অপচয়। একই সঙ্গে অন্যান্য যেই গ্রিল আছে কিংবা লোহার যে দরজাগুলো আছে সবগুলো আসলে মরিচে ধরে পড়ে আছে। তো এই ব্যাপারটাকে আসলে আমরা বলার চেষ্টা করছি যেগুলো থাকার অনুপযোগী, যেটা ইউজিসি কর্তৃপক্ষ বলছে যে এখন এগুলো থাকার অনুপযোগী। তো এই থাকার যে অনুপযোগীটা, এটা আসলে তাদের কারণেই তৈরি হয়েছে। তারা আসলে এই জায়গার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। 10 বছর বলি কিংবা চেয়ারম্যানের যে বাড়িটা, সেখানে আসলে কোনো চেয়ারম্যানই এখন পর্যন্ত থাকেননি। তো বিষয়টি প্রশ্নের জন্ম দেয়, তাহলে এত টাকা খরচ করে এই ধরনের একটি বাড়ি তৈরি করা কেন করা হয়েছিল, কাদের জন্য করা হয়েছিল? যদি না থাকাই হয় তাহলে বিষয়টি কেন পূর্বে বিবেচনা করা হয়নি যে এখানে কেউ থাকবেন না? আচ্ছা, আপনার রিপোর্টে আছে যে ইউজিসির চেয়ারম্যান এবং সদস্যদের জন্য 3টি যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করা হয়েছে সেটি 2001 সালে তৈরি করা হয়েছে এবং ওই সময়কার যে মূল্য সেটা 10 কোটি টাকা আর্থিক যে ব্যয়, ঠিক আছে। এটি তো দীর্ঘদিন ধরেই থাকছেন না। তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে অতীতে কখনো একটা কমিটি করা হয়েছে কিনা যে কেন থাকছেন না, এতে করে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে অর্থের অপচয় হচ্ছে সেটি চিহ্নিত করার জন্য? না, এখানে আসলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই ধরনের কোনো কমিটি আসলে গঠন করেননি। আপনাকে প্রথমে বুঝতে হবে যে আসলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনটা চালায় কে? চালায় হলো সদস্যরা, যখন যেই সদস্যরা থাকেন প্রশাসক হিসাবে, আর হলো চেয়ারম্যান থাকেন। তো তারাই আসলে উদ্যোগটা নিতে হবে যে এখানে কেউ থাকবেন কি থাকবেন না। তা আমি প্রথমেই যেটা বলেছি যে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে সদস্যরা নিয়োগ পান, যে চেয়ারম্যানরা নিয়োগ পান, তারা কোনো না কোনো বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসে কিছুদিনের জন্য দায়িত্ব পালন করে যান, ডেপুটেশনে আসে, ডেপুটেশনে এসে কিছুদিনের জন্য এখানে দায়িত্ব পালন করে যান। তো যেটা ঘটে, তারা যখন তাদের ওই বিশ্ববিদ্যালয়ের চলতি আবাসন যেটা তারা ভোগ করেন, সেটা যখন এখানে ছেড়ে আসেন, তখন তারা আবার ফিরে গিয়ে সেটা নাও পেতে পারেন। এটা একটা সংখ্যা কাজ করে। এছাড়া আরো আছে হলো মিরপুরের 14 নম্বরের যে এলাকাটা, সেখানে আসলে পাশে সেখানে একটা বস্তি আছে। সেই বস্তির কারণে এলাকাটা আসলে নিম্ন শ্রেণীর মানুষ বসবাসের একটা প্রবণতা ছিল। এখন কিছুটা সেই জায়গাটা উন্নত হয়েছে, কিন্তু একটা সময় যেটা ঘটতো, সেখানে আসলে এই বসবাসের মানে নিম্ন শ্রেণীর মানুষ থাকার কারণে সদস্যরা সেখানে আসলে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। আরো আছে বিভিন্ন কারণ, সেটা হলো মশার উপদ্রব, তারা যেগুলো বলে থাকেন আর কি। তবে বিষয়টি নিয়ে কখনোই কোনো তদন্ত কমিটি কিংবা কোনো কিছুই গঠন করেনি। তারা আসলে বিষয়টাকে সবসময় এড়িয়ে গিয়েছেন, যেটা আমরা আমাদের প্রতিবেদনের বিহাইন্ড দ্য সিন আমরা দেখতে পেয়েছি। এখন আসলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কি করবে আপনার এই প্রতিবেদনের পরে, তারা কিছু বলেছে কি? তারা আসলে, আমি সর্বশেষ যখন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে যখন কথা বলেছি, আমি তাকে এই প্রশ্নটা করেছিলাম যে আপনারা আসলে এই আবাসন নিয়ে কি করেছেন, কিংবা কোনো পরিকল্পনা আপনাদের আদৌ আছে কিনা। তিনি আমাকে একটাই উত্তর দিয়েছেন যে আমাদের এখনো কোনো ধরনের পরিকল্পনা নেই, তবে আমরা খুব দ্রুতই চেষ্টা করব, যেহেতু বিষয়টি উঠে এসছে, আমরা তদন্ত কমিটি গঠন করে হোক, যে কোনোভাবেই হোক, এইটা নিয়ে আমরা ইউজিসির পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেব। তবে আমি আপনাকে এখানে একটা ছোট তথ্য দিয়ে রাখতে চাই, সেটা হলো আমি ইউজিসির যারা পূর্বেকার দায়িত্ব পালন করে গিয়েছেন সদস্য, তাদের অন্তত 2 জনের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাকে যে তথ্যটি দিয়েছেন যে ইউজিসির এই মিরপুরের 14 নম্বর ছাড়াও ধানমন্ডিতে একটা আবাসন আছে, সেটা 23 কাঠার উপর সম্পত্তি, আমরা রিপোর্টে সেটা উল্লেখ করেছি, সেই বাড়িটিও আসলে পড়ে আছে। তো ইউজিসি আসলে এই সম্পত্তিগুলো এর আগের যারা প্রশাসক ছিলেন, তারা আসলে চেষ্টা করেছেন, একটা উদ্যোগ নিয়েছিলেন যে এটাকে কিভাবে কাজে লাগানো যায়। তাদের একটা পরিকল্পনার মধ্যে এরকম ছিল যে বাহিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসির বিভিন্ন মিটিং বলেন কিংবা যে কোনো অনুষ্ঠানে যখন বিভিন্ন উপাচার্য বা মেহমানরা এসে থাকেন, তাদের থাকার জন্য একটা জায়গায় সেখানে করার একটা পরিকল্পনা তাদের ছিল। এছাড়া ইউজিসির আসলে সম্প্রতি বিভিন্ন গবেষণা ফাইল কিংবা অন্যান্য কাগজপত্র অনেক বেশি হয়ে গেছে, তো সেখানে একটা লাইব্রেরির মতো করে কিছু একটা করার তাদের একটা পরিকল্পনা ছিল। এই ধরনের ছোট ছোট কিছু পরিকল্পনা ছিল, যেটা আসলে এখনকার প্রশাসন কতটা ভাবছে সেটা তারাই বলতে পারবে। আরেকটি বিষয়, ধরেন মিরপুর 14 যে আবাসিক এলাকা, সেখানকার পরিবেশ, পাশে বস্তি আছে, ওগুলো বিবেচনায় হয়তো ইউজিসি চেয়ারম্যান এবং সদস্যরা ওখানে হয়তো থাকছেন না। কিন্তু ধানমন্ডির মতো আবাসিক এলাকায়, যেটা বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিরা অনেকেই থাকেন সেখানে, তো অভিজাত এলাকা বলা হয়, তো ধানমন্ডিতে থাকার কি সমস্যা? না, ধানমন্ডিতে আসলে মানে থাকতে চাননি, ব্যাপারটা ঠিক এরকম না, আমরা এরকম বলিও নি। আসলে ওই বাড়িটি বসবাসের মূলত অনুপযোগী হয়ে গিয়েছে, বিকজ এটা আসলে দীর্ঘদিন থেকে অনেক পুরনো বাড়ি। এটা সম্ভবত আমাদের স্বাধীনতারও আগেকার তৈরি করা একটা আবাসন ছিল। ফলে ওই বাড়িটি এখন আর, সম্প্রতি আমি যেটা জানতে পেরেছি কথা বলে ইউজিসির পক্ষ থেকে, তারা জানিয়েছে যে তারা বুয়েটের একটা টিম দিয়ে সেই বাড়িটি আসলে যাচাই বাছাই করেছে সেখানে আসলে কেউ উঠতে পারবেন কিনা, বর্তমান থাকার উপযোগী কিনা। হ্যাঁ, উপযোগী কিনা। বর্তমান চেয়ারম্যান যিনি আছেন, তিনিও আসলে সেই বাড়িতে থাকার জন্য চেষ্টা করেছিলেন, আমি যেটা জানতে পেরেছি, কিন্তু সেই বাড়িটা আসলে এখন আর বসবাসের ঠিকঠাক উপযোগী নয়। ফলে সেই বাড়িতে আর এখন কেউ উঠতে চাচ্ছে না। সেই বাড়িটি নিয়ে যে আমি এর আগের যে পরিকল্পনার কথা বললাম, সেটা মিরপুর 14 এবং এই বাড়ি দুটি আবাসনের দুটি জায়গা নিয়েই আসলে ইউজিসির পরিকল্পনাটা আছে। আহমদুল্লাহ ইউসুফ, আপনি তো স্টোরিটা করার সময় ইউজিসির সাবেক সদস্যদের সঙ্গে কথা বলেছেন, তো বর্তমানে ইউজিসির চেয়ারম্যান, যার জন্য মিরপুরে ডুপ্লেক্স বাড়ি বরাদ্দ আছে, তিনি সেখানে না থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাটে থাকছেন, তো সেটি নৈতিকভাবে কতটা, মানে নৈতিকতার মানদণ্ডে সেটি কতটা সমর্থনযোগ্য, কি বলেছেন আপনাকে তিনি? মানে আমরা আসলে এখানে একটা চিঠির উল্লেখ করেছি, গত জুলাই মাসে একটা ইউজিসি একটা চিঠি চালাচালি করেছিল। সেখানে ইউজিসি চেয়েছিল, ঢাকা ইউনিভার্সিটিকে একটা চিঠি দিয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটির যেই ফ্ল্যাটটিতে অধ্যাপক মামুন আহমেদ আছেন, সেটাকে তারা সংস্কার করবেন, তারা সেটিকে সাজসজ্জা করে সেখানে অফিস স্পেস, ন্যূনতম অফিস স্পেস করে সেটাকে তৈরি করার একটা তারা চিঠি চালাচালি করেছেন। তো এই টাকাটা আমি যখন জানতে চেয়েছি যে এই টাকাটা আসলে কে বহন করবে, ইউজিসি আমাকে এরকমের একটা উত্তর দিয়েছিল যে এই টাকাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ইউজিসির কাছে চাইবে, তারা সেই বরাদ্দটা অনুমোদন করবে। তাহলে তার মানে ইউজিসি টাকাটা দেবে, আসলে টাকাটা মামুন আহমেদের বাসার জন্য
উনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাটে থাকেন সেই সেটার টাকাটা জন্যই দেবেন ইউজিসি। ইউজিসি আসলে টাকাটা দেবেন। তো সেটা কি অপচয় কিনা, রাষ্ট্রের অবশ্যই অপচয়? সেটা অপচয়। এই আমরা সেটা অপচয় কি না সেটার জন্য সেটার আসলে আইন আছে যে একটা প্রতিষ্ঠান স্বতন্ত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, ইউজিসিও আরেকটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। হুম। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসনকে ইউজিসি এই ধরনের ন্যূনতম অফিস স্পেস বলি কিংবা যে কোনো টার্মেই আসলে এটাকে তারা সাজসজ্জা করতে পারেন না। আর যেটা আপনাকে দেখতে হবে সেটা হলো ইউজিসি চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মামুন আহমেদ 4 বছরের জন্য নিয়োগ পেয়েছেন, সেটা উনি 4 বছর নাও থাকতে পারেন। এর আগে আমরা যেই বিভিন্ন আমাদের সামনে উদাহরণ আছে, তো যখন তিনি থাকবেন না তখন আসলে ইউজিসির এই টাকাটা কোথায় যাবে, কে ভোগ করবেন? নিশ্চয়ই মামুন আহমেদই থাকবেন। তাহলে এইটা আপনাকে স্পষ্টতই এটা নৈতিক স্থলনের আমরা প্রমাণ দেখতে পাই সেখানে। অসংখ্য ধন্যবাদ। আপনি এই ধরনের স্টোরিগুলো করুন, নিশ্চয়ই শিক্ষা খাতের অনিয়ম অচল অবস্থা আপনার মাধ্যমে এবং প্রথম আলোর মাধ্যমে দেশবাসী জানতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম প্রথম আলোর স্টাফ রিপোর্টার আহমদুল্লাহ ইউসুফের সঙ্গে। আমরা কথা বলছিলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের জন্য রাজধানীর মিরপুরে 3টি ডুপ্লেক্স বাড়ি তৈরি করা হলেও সেটিতে তারা থাকেন না, সেই বাড়িগুলো অব্যবহৃত অবস্থায় আছে। নির্বাচিত খবর আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য শুভকামনা।